সামনে কোনো বড় ভূমিকম্প আসলে এটা টিকবে কি টিকবে না। আমাদের করণীয়গুলো কি সাধারণ মানুষ হিসেবে? নিরাপদ জায়গাগুলোকে আসলে একটু আইডেন্টিফাই করা। যদি 6 মাত্রা বা 7 মাত্রার একটা ভূমিকম্প হয়, সেক্ষেত্রে বাংলাদেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে বলে আপনার ধারণা? যে লক্ষাধিক মানুষ মারা যাবেন। স্বাগতম সবাইকে। মাধবদী সাম্প্রতিক ভূমিকম্প আমাদের দেশের জন্য আবারও দুর্যোগের বড় ঝুঁকি সামনে নিয়ে এসেছে। আজ আমরা জানব ঝুঁকি কতটা, কারণগুলো কি এবং এই মুহূর্তে আমাদের করণীয় সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজ এসেছেন প্রকৌশলী এবং ভূমিকম্প বিশেষজ্ঞ এস.এম. মোহাইমিনুল ইসলাম। আপনাদের সঙ্গে রয়েছে বাংলা নিউজের নিউজ কোঅর্ডিনেটর শারমিনা ইসলাম। কেমন আছেন? ভালো আছে। আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাই, এই ভূমিকম্প যে সতর্কবার্তা দিচ্ছে এটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ? এটা আসলে আমাদের জন্য ভালো চিন্তার বিষয় এবং ভালো রকম ঝুঁকিতে আমরা আছি। বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আমরা বুঝতে পারছি। নরসিংদীর যে নরসিংদীর যে ভূমিকম্পটা আমরা আসলে অনুভব করলাম গত নভেম্বরের 21 তারিখে শুক্রবারে। সো এইটা আমাদেরকে বেশ ভালো রকম নাড়া দিয়েছে যে এই জায়গাটাতে আসলে এর আগে এই মাত্রার ভূমিকম্প আমরা দেখিনি। বাংলাদেশে টোটালি এত বড় ভূমিকম্প আর হয়নি। বাংলাদেশে হয়েছে আমরা ব্যাক টু 1700 সাল থেকে শুরু করে যদি আমরা মানে 1900 সাল এবং এগুলোর হিস্ট্রি দেখি, হয়েছে ভূমিকম্প হয়েছে, কিন্তু এই অঞ্চলে হয়নি। তো এই অঞ্চলে যে কারণগুলোতে মানে হওয়ার আশঙ্কা আমরা দেখছি সামনে আরো বড় ভূমিকম্পের, সেটা আসলে অ্যালার্মিং আমাদের জন্য, শঙ্কার বিষয়। আচ্ছা, বড় ধরনের ঝুঁকি মানে ভূমিকম্পের ঝুঁকি যখন বেড়ে যায় তখন আমাদের করণীয়গুলো কি সাধারণ মানুষ হিসেবে? আমাদের সাধারণ জনগণের জন্য প্রথম কথা হচ্ছে যে সবাই নিজের জায়গা থেকে সচেতন হওয়া। এই মুহূর্তে যার যেখানে বাসস্থান বা যিনি যেখানে আছেন সেই জায়গাগুলোতে, নিরাপদ জায়গাগুলোকে আসলে একটু আইডেন্টিফাই করা, যে এরকম একটা হঠাৎ ভূমিকম্প হলে আসলে আমি কোথায় যাইতে পারি বা আমি কি মেজার নিতে পারি। সো এই বিষয়গুলো আসলে একদম সাধারণ মানুষের জন্য বলা এবং খুব বেশি আতঙ্কিত হয়ে না পড়া। কারণ যেটা হয়েছে আমরা দেখেছি যে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে হুটোপাটা করে নামতে যেয়ে উঠতে যেয়ে বিভিন্নভাবে কিন্তু আহত হয়েছে। হ্যাঁ, সো এই জায়গাটাতে আসলে আমাদের মানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, আমরা যে অনেক সময় দেখি যে বলা হয় পিলারের পাশে দাঁড়ানো অথবা রাস্তায় ফাঁকা জায়গায় গিয়ে একটু দাঁড়াতে পারলে এগুলো আসলে কতটা মানে নিরাপত্তা দিতে পারে? ভালোই বলেছেন। তো এরকম জায়গার ক্ষেত্রে কলামের পাশে দাঁড়ানো বা বিমের কাছাকাছি দাঁড়ানো, খাটের নিচে বা টেবিলের নিচে চলে যাওয়া। এটার কারণটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে এই ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে যেটা হয়, আপনার ওয়ালগুলা ভেঙে পড়ে, দেয়ালগুলো, কলামগুলো কিন্তু ভাঙবে না বা বিমগুলো ভাঙবে না। আচ্ছা আচ্ছা। সো আপনি যদি একটু সেফ কোনো কিছু নিচে যান, তাহলে ওয়ালটা এসে আপনার গায়ের উপরে পড়লো না, আপনি বেঁচে গেলেন হয়তো। সো আপনার বিল্ডিংটা হয়তো ভাঙছে না, কিন্তু ওয়ালগুলো আপনারকে আসলে কাভার করে ফেলবে। সো যেটা আপনার মৃত্যু ঝুঁকি বাড়াবে। সো এই ক্ষেত্রে, আর ঢাকা শহরের ক্ষেত্রে একটু ভিন্ন, যেখানে আসলে আপনার বাসার সামনে খোলা মাঠ আছে, ইউ আর সেফ টু গো দেয়ার। বাট যেখানে খোলা মাঠ নেই, সেখানে আপনি রাস্তায় গেলে আরও বিপদে পড়বেন, কারণ আশেপাশের বিল্ডিংয়ে এত কনজাস্টেড, সেই বিল্ডিংগুলো যে আপনার উপরে এসে ভেঙে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। সো যে যেখানে অবস্থান করে এই মুহূর্তে মানে ওখানে থাকাটাই সেফ। এবং সেটার মধ্যে আমি যেটা বললাম যে শক্ত কোনো কিছু নিচে আশ্রয় নেওয়া বা বিম কলামের কাছাকাছি থাকা, এগুলো সেফ কম্পারেটিভলি ঢাকার পার্সপেক্টিভে। পুরনো ঢাকা নিয়ে আমাদের বারবার ভয় দেখানো হয় অথবা ঝুঁকির কথা বলা হয়, অতিরিক্ত ঝুঁকির কথা বলা হয়। তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? হ্যাঁ, যে অনেক মানুষ ফুট করে চাইলে আমরা অন্য একটা জায়গায় সরিয়ে আনা সম্ভব না অনেক ক্ষেত্রে। তো তাদের জন্য কি এই পরামর্শ আপনার? পুরান ঢাকাকে আমরা ডেফিনেটলি সব থেকে বেশি রিস্ক প্রায়োরিটি দিয়ে রাখছি, যে এই অঞ্চলটা সব থেকে বেশি ভালনারেবল এবং এই ঘটনা ঘটার পরে কিন্তু সেখানেই প্রথম মৃত্যুর খবর আসে সেখান থেকে, পুরান ঢাকা থেকে। 3 জন মারা যায়। হ্যাঁ, 3 জন মারা যায় ইনস্ট্যান্ট। তো এই জায়গাতে যারা ভবন মালিক আছেন এবং সরকারি সংস্থা উভয়েরই কনসার্ন থাকবে যে তারা তাদের যে উইক বিল্ডিংগুলো আছে, বিশেষ করে যেগুলো ইটের তৈরি, এই বিল্ডিংগুলোকে এখনই ইন্সপেক্ট করতে হবে যে এগুলো আসলে কি অবস্থা,
এর থেকে বড় মাত্রার ভূমিকম্প আসলে এগুলো আদৌ টিকবে কিনা। সো এইটা হচ্ছে তাদের জায়গা থেকে প্রথম কনসার্ন। এবং ওখানে মানুষ যিনারা আছেন, সেটা মালিক হোক ভাড়াটিয়া হোক, ওনারা ওনাদের জায়গা থেকে একইভাবে এই ওনাদের সেফটির জন্যে এইটা এনশিওর করবেন যে এই বিল্ডিংগুলোকে ইন্সপেক্ট করা হয়েছে, যে সামনে কোনো বড় ভূমিকম্প আসলে এটা টিকবে কি টিকবে না। আপনার যে এক্সপার্টিজ আছে, আপনি অনেক দিন ধরে কাজ করছেন আমি জানি, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যদি 6 মাত্রা বা 7 মাত্রার একটা ভূমিকম্প হয়, সেক্ষেত্রে বাংলাদেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে বলে আপনার ধারণা? দেখেন, পুরা বাংলাদেশের গবেষণা উপাত্ত এখন পর্যন্ত নেই, তবে ঢাকা নিয়ে অনেকগুলো গবেষণা হয়েছে। ঢাকা নিয়ে বেশ অনেকগুলো গবেষণা হয়েছে 2008 থেকে শুরু করে এখন পর্যন্ত। 2022-এ একটা প্রকল্প শেষ হলো, সেটাতে আমি সরাসরি সংযুক্ত ছিলাম। সো এইখানে যে সমস্ত প্রিডিকশন এসছে, পূর্বাভাস, যে লক্ষাধিক মানুষ মারা যাবেন, এটা মানে ভেরি প্যাথেটিক, বাট এটা একটা প্রিডিকশন। সো এবং এই যে বিপুল সংখ্যক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে, এবং এখানে রাতের বেলা হলে সেটা কয়েক লাখ ছাড়িয়ে যেতে পারে যদি রাতের বেলা হয়। মানে রেস্কিউ টিম কি পৌঁছানো সম্ভব? আসলে রেস্কিউ করার জন্য টিম নিয়ে আমরা কতটা প্রস্তুত? হ্যাঁ, এটা আমাদের যতগুলো রেস্কিউ টিম আছে, সরকারি সংস্থা, বেসরকারি ভলেন্টিয়ার বলেন, সো ওনাদেরও কিছু লিমিটেশন থাকবে ওই সময়। কেননা ওনারা চাইলেই সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে না তখন। কারণ আমাদের ঢাকা শহরের রাস্তাগুলো এবং কিছু কিছু জায়গায় এত অপরিকল্পিত যে সেখানে যে তারা রেস্কিউ করার টিম মুভ করবে, সেই মুভ করার মতো অপশন থাকবে না। হয়তো বিল্ডিং পড়ে গেছে, সেখানে হয়তো গ্যাসে আগুন লেগে গেছে, বা কোথাও মানে পানি দিয়ে ভরে যাচ্ছে, এরকম ঘটনাই ঘটে নর্মালি বড় ধরনের ডিজাস্টারে। সো আমরা বলবো এখানে প্রথম কথা আসলে মেজার নিতে হবে আমাদেরকে এখন থেকে, জোনিং করে যে কোন জায়গাটা আমাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং ওইখানটাতে আমাদের ইমার্জেন্সি যে টিম, ইমার্জেন্সি রেস্কিউ টিম, সেইখানে কিভাবে ডিপ্লয় করবে, এইটা আমাদেরকে আগাইতে হবে। নিয়মিত মহড়া করা কতটা জরুরি? অবশ্যই মহড়ার কথা সবসময় বলে আসি যে মহড়াটা খুব বেশি জরুরি। কারণ এতে দুইটা জিনিস হয়, যে সংস্থাগুলো মহড়ার সাথে জড়িত তারা যেরকম প্রিপেয়ার্ড থাকে, একইভাবে মহড়ার সাথে কিন্তু সাধারণ মানুষও এটার সাথে সম্পৃক্ত। সো তারাও কিন্তু এই ইনফরমেশন এবং এই প্র্যাকটিসটা তাদের মধ্যে তৈরি হয়। সো এটা খুবই মানে ইমিডিয়েটলি এটা আসলে করা উচিত। ভবন মালিক নতুন একটা বাড়ি করছেন, তখন তাদের প্রস্তুতিটা এই মুহূর্তে কি হওয়া উচিত, মানে ভূমিকম্পটা মাথায় রেখে? হ্যাঁ, নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই বিল্ডিং কোড যেটা আমাদের আছে এখন, বিএনবিসি 2020, এইটাকে ফুললি কমপ্লাই করতে হবে। সো রাজুক অবশ্যই এটাকে মেনেই এখন অনুমোদন দিচ্ছে। তবে তারপরও যারা ভুলবশত অন্যভাবে করে ফেলেছেন, তাদেরকে এখন জরুরি ভিত্তিতে আসলে বিল্ডিংয়ের মান, নকশা সব কিছুই আসলে চেক করতে হবে এখন। এটা হচ্ছে প্রধান কাজ। এবং আমি বলি ঢাকা শহরে এখন নতুন বিল্ডিং যারা করছেন, সফট স্টোরি আমরা বলি, যাদের নিচের পার্কিংটা ফাঁকা, কোনো ওয়াল নাই, সো ওই ধরনের বিল্ডিংগুলো সব থেকে বেশি ঝুঁকিতে থাকে যদি প্রপারলি ডিজাইন না করা হয়। সরকার, সিটি কর্পোরেশন এবং রাজুক জি জি সমন্বিতভাবে যদি আমরা বলি ভূমিকম্পকে তো প্রতিরোধ করার আসলে সেভাবে ইয়ে না, কিন্তু ক্ষয়ক্ষতিগুলো কমানোর জন্য কি প্রস্তুতি নিতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সেটাই, যেহেতু ভূমিকম্প আসলে ঠেকানোর কোনো উপায় নেই, একটা ন্যাচারাল ফ্যাক্ট। সো এখানে সরকার এবং এই যে নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কথা বলছেন, এনাদের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। রাষ্ট্র হিসেবে প্রতিটা মানুষকে, বিশেষ করে স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি, সেখানে যারা পড়ালেখা করছে তাদের পাঠ্যপুস্তকে মনে করি আমি একদম একটা ভূমিকম্প হলে আমি সাথে সাথে কি করব, কি করা উচিত, এই বিষয়গুলো তাদেরকে পড়ানো দরকার একদম রাষ্ট্রীয়ভাবে এই বিষয়, যেহেতু আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। এবং সরকারি সংস্থাগুলা অবশ্যই, আমি যেটা বলছিলাম যে আমাদের সবথেকে ভালনারেবল রিস্কি জোন যেগুলা, আমাদের ঢাকা শহরের প্রায় 130টা ওয়ার্ড আছে, সেগুলোকে র্যাঙ্কিং করতে হবে, যে আমাদের 1 থেকে 30-এর মধ্যে আমার র্যাঙ্কিং সবথেকে বেশি রিস্কি কোন জোনগুলা, সেটা নিয়ে প্রথমে সরকার এবং রাজুক কাজ শুরু করতে পারে, যে এখানে আমরা এই জোনের মধ্যে আমরা সব থেকে রিস্কি বিল্ডিংগুলোকে আইডেন্টিফাই করব, সেখানে আমার কি কি ইউটিলিটি দরকার ওরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে, সেটা আমি সেখানে ডিপ্লয় করব। তো এই বিষয়গুলো নিয়ে
এই সরকারি সংস্থা, সরকার সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং মনে আতঙ্ক বলেন এবং এগুলো নিয়ে রাইট ইনফরমেশন এটা সরকারিভাবে প্রচারণার প্রয়োজন আছে। আচ্ছা, আমরা কি সময় হারাচ্ছি? আপনার কি মনে হয় যে এই যে প্রস্তুতিটা নেওয়ার কথা বলছি, ভবিষ্যতে নেওয়ার কথা বলছি, আমাদের কি কাজগুলো শুরু করা দরকার না এখনই? হ্যাঁ, এটা আসলে আমাদের একদমই ইমিডিয়েটলি শুরু করতে হবে। আমরা আসলে এটা খুবই আনপ্রেডিক্টেবল, তাই না? মানে ভূমিকম্পটা কখন হবে আমরা এখনো পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমরা জেনে ফেলবো। সো এবং আমরা সব কিছু দেখে বুঝতে পারছি যে অবিসম্ভাবী, খুব নিকটেই হয়তো অনেক বড় ভূমিকম্প হওয়ার ঝুঁকির মধ্যে আমরা আছি। তো এরকম সময়ে আমাদের আর মানে একটা সেকেন্ডও দেরি করার আসলে সুযোগ নাই। আমাদেরকে আমাদের যা রিসোর্স আছে, আমাদের যা শক্তি আছে, সব সংস্থা, মানুষ সবাইকে মিলে এটার পেছনে কাজ করতে হবে এবং হিউম্যান লাইফ সেফটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো নিশ্চয়ই। মানুষকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে আমার এত কিছু করে বা মানে যেটাই আমি করি আসলে উন্নয়নের জন্য এটা আসলে কাজে লাগবে না। ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোচনায় উঠে এলো। ভূমিকম্প ঠেকানো না গেলেও এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব যদি আমরা এখন থেকেই প্রস্তুতি নেই। তারপর আমরা প্রত্যাশা করি আমাদের দেশের উপরে এ ধরনের দুর্যোগ না আসুক। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।